আমরা দেখব সুখী মানুষের জামা। এক ছিল রাজা। জাঁকজমক আর জৌলুসে ভরা তার রাজপ্রাসাদ। সে রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখও সারাতে পারে না কেউ। সারবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজার অসুখ দেখে রাজ্যের সবাই অস্থির হয়ে থাকে, আর রাজা কেবল বলেন, অসুখ, ভারী অসুখ। কত রকমের ওষুধ রাজামশাই খেয়ে ফেললেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেয়া হলো, পেটে ছ্যাঁকা দেওয়া হলো, কিন্তু অসুখের কোনো কিনারা হলো না। কোনো ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজে কাজ হলো না দেখে রাজা এবার গেলেন ক্ষেপে। বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা কিছু আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। রাজার আদেশ শুনে সবাই কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল রাজপ্রাসাদ থেকে। ভয়ে কেউ আর একটি কথাও বলল না। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, জানি জানি, অসুখ সারাবার উপায় জানি। রাজার অসুখ, অসুখ সারাবার উপায় আমি জানি। মন্ত্রী বলল, কি উপায়? কি উপায়? কিন্তু সে তো ভারী শক্ত কাজ, তোমরা কি সেসব করতে পারবে? তখন মন্ত্রী, কোটাল, সেনাপতি সবাই একসাথে বলল, কেন পারবো না? খুব পারবো। বলেই দেখো না। জান দিতে হয় তো জান দিব, প্রাণ দিতে হয়তো প্রাণ দিব, তবুও রাজাকে ভালো করবার উপায় বলো। তখন সন্ন্যাসী চোখ বন্ধ করল। এরপর একটু অপেক্ষা করে চোখ খুলে বলল, এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় খুশি থাকে। এই কথা শুনে সবাই একসাথে বলল, তারপর তারপর সেই লোকের জামা যদি রাজা একদিন পরে থাকেন আর সেই লোকের তোষকে একদিন ঘুমান, তবেই রাজা সুস্থ হয়ে যাবেন। সন্ন্যাসীর কথা শুনে সবাই খুশি হয়ে বলে উঠল, জয় সন্ন্যাসী বাবার জয়। এরপর চটজলদি রাজাকে খবর দেয়া হলো। সব শুনে রাজা বলল, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলেটা কি? সব গাধার দল। এটা আগে কেন আসেনি তোমাদের মাথায়? যাও, এক্ষুনি খোঁজ করো। সাথে সাথে চারদিকে বেরিয়ে পড়ল রাজার লোকেরা। রাজ্যময় খোঁজ খোঁজ রব। কিন্তু কি জ্বালা, এত খুঁজেও সেরকম লোকের সন্ধান পেল না কেউ। যে যায় সেই ফিরে আসে। দুঃখ নেই, ভাবনা নেই, সবসময় হাসি খুশি ফুরফুরে মেজাজের এমন লোকের দেখাই পাওয়া গেল না। পাইক পেয়াদা সব ফিরে এসেছে। সবাইকে দেখে মন্ত্রী রেগে বললেন, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, সব মূর্খের দল, তোমরা খুঁজতেই জানো না। এই বলে মন্ত্রী এবার নিজেই বেরিয়ে পড়লেন খুঁজতে। প্রথমে মন্ত্রী গেলেন বাজারের কাছে। বাজারে অনেক লোকের ভিড়। এক জমিদার তাদের সবাইকে হাসি মুখে চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছেন। জমিদারকে দেখে মন্ত্রী মনে মনে ভাবলেন, বাহ, এই লোকটি তো বেশ হাসি খুশি, টাকা পয়সাও আছে। তাহলে ওর দুঃখটাই বা কিসের, ভাবনাই বা কিসের? যাই, ওর জামা আর তোষকটা চেয়ে নেই, তাতেই আমাদের রাজার অসুখ সেরে যাবে। মন্ত্রী যখন এমনটা ভাবছে, ঠিক তখনই এক ভিখারি জমিদারকে সালাম না জানিয়ে দান খয়রাত নিয়ে চলে যাচ্ছিল। তাই দেখে জমিদার রেগে ভিখারিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। মন্ত্রী তখন আবার ভাবলেন, ওরে বাপরে, যার এত রাগ, তার জামা দিয়ে রাজার অসুখটাই না আবার বিগড়ে যায়। থাক বাবা, ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে মন্ত্রী এসে থামলেন নদীর ধারে। সেখানে দেখলেন এক লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে।
সেসব শুনে মানুষেরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মন্ত্রীও হাসলেন। মানুষ যে কত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশায়ের জানাই ছিল না। মন্ত্রী তখন মনে মনে ভাবলেন, বাহ, এমন আমোদে লোক থাকতে কিনা আমার লোকগুলো হতাশ হয়ে ফিরে যায়। তখন মন্ত্রী পাশের এক লোককে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে হে? ও এক বদ্ধ পাগল, জগাই পাগল। পাগল হলেও মনে হচ্ছে বেশ ভালো আর মজার। কি বলছেন মশাই? ওকে এখন যেমনটি দেখছেন, সন্ধ্যা হলেই হবে তার উল্টোটি। শুরু হবে উৎপাত আর চেঁচামেচি। বলো কি? ওর জ্বালায় পাড়ার লোক টিকতেই পারে না। এই শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সুখী মানুষের সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে সন্ধ্যার সময় বাড়ি ফিরে এলেন মন্ত্রী। তার মুখে এক রাশ হতাশা। এভাবে দিনের পর দিন মন্ত্রী সুখী মানুষের সন্ধান করতে করতে নিজেই যেন একটা অসুখে পড়ে গেলেন। তার সব উৎসাহ ফুরিয়ে গেল। তাহলে কি সুখী মানুষের সন্ধান পাওয়া যাবে না? রাজার অসুখ কি আর সারবে না? আমরা দেখছি সুখী মানুষের জামা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বৈদ্যিক, কবিরাজ যখন ব্যর্থ রাজার অসুখ সারাতে, তখন এক সন্ন্যাসী এসে জানিয়েছেন তার কাছে উপায় আছে। উপায়টি হল রাজাকে এমন এক লোকের জামা পরে আর তোষকে শুয়ে একদিন কাটাতে হবে যার কোনো দুঃখ নেই, ভাবনা নেই, সব সময় হাসি খুশি। এমন লোককে খুঁজে পেতে সবাই যখন ব্যর্থ, তখন মন্ত্রী নিজেই বেরিয়ে গেলেন সুখী মানুষের সন্ধানে। কিন্তু প্রতিদিনই মন্ত্রী হতাশ মুখে প্রাসাদে ফিরে আসেন, আবার পরদিন বেরিয়ে পড়েন সুখী মানুষের সন্ধানে। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন মস্ত এক জলাশয়ের পাশের গাছের তলায় পাগল গোছের এক লোকের দেখা পেল মন্ত্রী। লোকটির মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি। লোকটির সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। মন্ত্রী খেয়াল করে দেখলেন লোকটি একা একা বসে বসে কেবলই হাসছে। তখন মন্ত্রী লোকটির কাছে জানতে চাইলেন, তুমি এত হাসছো কেন বাপু? পাগল গোছের লোকটি হেসেই জবাব দিল, হাসবো না? পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ ওঠে, বৃষ্টি পড়ে, পাখিরা গাছে এসে বসেছে, আবারও সব পাখি উড়ে যাচ্ছে। কেমন সব জগা খিচুড়ি ব্যাপার! এ সবই আমার চোখের সামনে দেখছি, আর দেখেই আমার হাসি পাচ্ছে। মন্ত্রী মশাই তখন লোকটির কাছে গিয়ে আরাম করে বসে বললেন, তা না হয় বুঝলাম, শুধু বসে বসে হাসলে তো আর দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? পাগল গোছের লোকটি হেসেই বলল, তা কেন থাকবে না? সকালবেলা নদীর তীরে বসে বসে জাহাজ দেখি, তারপর নদীর জলে নেমে গোসল টোসল সারি, লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, তামাশা এসব দেখে আবার এসে গাছতলায় বসি। তারপর যেদিন খাওয়া জুটে খাই, না জুটলে খাই না। বেড়াতে ইচ্ছে হলে বেড়াই, নয়তো এভাবেই কাটাই। কোনো চিন্তা ভাবনা নেই, হট্টগোল নেই, ভারী মজার। বাহ, ভারী মজা তো। কিন্তু যেদিন খাওয়া পাও না, সেদিন কি করো? সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপ করে বসে থাকি আর সবার তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেই দিনই হাঙ্গামা বেশি। কেমন? এই ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢুকাও রে, চিবাও রে, তারপর জল খাও রে, হাত মুখ মোছো রে। ওরে বাবা, কত কি কাণ্ড! আরে ঠিকই তো, কত রকম কাণ্ড। মন্ত্রী বুঝতে পারলেন এত দিনে সে সঠিক লোকের সন্ধান পেয়েছে।
তাই মন্ত্রী পাগল গোছের লোকটিকে বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারবে? তার জন্য তুমি যা দাম চাও তাই পাবে। এই কথা শুনে লোকটি হো হো করে হেসে উঠল, বলল, আমার আবার জামা! সেদিন এক লোক একটা চাদর দিয়েছিল, তাও চাই এক ভিখারিকে দিয়ে দিলাম। মন্ত্রী দেখলেন মহা মুশকিল, যদিও বা একটি লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। তখন মন্ত্রী আরো বিনয়ের সাথে লোকটিকে বলল, আচ্ছা, তবে তোমার তোষকখানা দিতে পারো? যত দাম চাও তাই দিব তোমায়। এবার লোকটি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেল, বলল, 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক! মন্ত্রী তখন চোখ বড় বড় করে বললেন, জামা গায়ে দাও না, বিছানাও সঙ্গে রাখো না। আচ্ছা, তুমি কি অসুস্থ হও না? একটু থেমে লোকটি এবার বলল, অসুখ? অসুখ আবার কি? ওসব অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ বলে, তাদেরই খালি অসুখ করে। এই বলে পাগল গোছের লোকটি আবার গাছে হেলান দিয়ে হাত পা মেলে দিয়ে হাসতে লাগলো। মন্ত্রী আবারও হতাশ মুখে প্রাসাদে ফিরে এলেন, আর এসেই রাজাকে সব খুলে বললেন। শুনে রাজা ভাবতে লাগলেন, সারা সন্ধ্যা বসে বসে ভাবলেন, সারা রাত জেগে জেগে ভাবলেন। রাজা ভাবলেন ভোরের আলো না ফোটা পর্যন্ত। এরপর জানালার পাশে গিয়ে বাইরে তাকালেন, মনে মনে বললেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই, আর আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যার জমি জমা নেই, জামা নেই, বিছানাপত্তর নেই, গাছের তলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিচ্ছু মানি না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল, আর আমি রাজা হয়ে পারবো না? সকালে রাজা সবাইকে দরবারে ডাকলেন। রাজাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, যদিও রাজা চোখে মুখে রাগী একটা ভাব ধরে আছেন। সবাই ভয়ে ভয়ে রাজাকে দেখছে। রাজা তখন সবাইকে বললেন, শোনো সভাসদ, আজ থেকে আবার দরবার বসবে, সভা হবে। শুনে সবাই একসাথে বলে উঠল, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। এবার শূন্য এলো গোনায়। কুসুমপুরে থাকে ছোট্ট ছেলে ভট্ট। ভোরের আলো ফোটার আগেই সে বিছানা ছাড়ে, গায়ের উঁচু টিলার উপর দাঁড়িয়ে প্রতিদিন সূর্য ওঠা দেখে। ভট্টরা 4 ভাই বোন। সেই সবার ছোট। দাদারা বাবার সাথে মাঠে কাজ করে, আর ভট্ট সারা দিন আনমনে কি যেন ভাবে। একদিন ভট্টর বাবা গমের বস্তাগুলো একসাথে সাজিয়ে রাখছে, আর ভট্ট বসে বসে দেখছে কতগুলো বস্তা হলো। বাবা তাকিয়ে দেখলো ভট্ট মাটিতে দাগ কেটে কি যেন মিলাচ্ছে, তার মুখটা হাসি হাসি। তখন বাবা বলল, ভট্ট, সারাদিন মাটিতে হিসাব কষলে চলবে? আমাদেরকে কাজে একটু সাহায্য করো। বাবার কথা শুনে ভট্ট হাসল। এদিকে বস্তা সাজানো শেষ, এখন গুনে হিসাব মেলানোর পালা। ভট্টর বড়দা আঙুলের কর গোনে আর বলে, 6, 7, 8, 9, তারপর আবার হলো গিয়ে এইদিকে 1, 2, 3, দূর ভুলেই গেলাম। আঙুলে 1 থেকে 9 পর্যন্ত
বারবার গুনে বস্তার হিসেব রাখা খুব কঠিন। ভট্ট দেখল বাবা আর বর্দা বারবার হিসাব গুলিয়ে ফেলছে। তাই ভট্ট এগিয়ে এসে বলল, দেখি তো বাবা, আমার মতো গুনতে পারো কিনা। এ কথা শুনে ভট্টর বর্দা হেসে উঠে বলল, তুই নিজের মতো গুনবি কি রে? গোনা কি কারো নিজের মতো হয়? ভট্ট দাদার এই কথার কোনো উত্তর না দিয়ে আঙুলের কর গুনতে শুরু করে। 6, 7, 8, 9, তারপর হলো গিয়ে। বর্দা বলে, তারপর আর কি? 1 থেকে আবার শুরু করবি? ভট্ট বর্দার কথা শুনে বলে, ঠিক আছে, 9, 9 পরে 1। এই বলে ভট্ট মাটিতে লিখল 1 আর 1-এর পাশে দিল একটা গোল। তারপর দাদার দিকে তাকিয়ে বলে, 9 পরে 1, 10। 1 10 মানে 1-এর ডানে গোল, মানে 1 0। বর্দা অবাক হয়ে বলে। ভারী আজব তো, 1-এর পাশে এই গোল এলো কোথা থেকে? তখন ভট্ট হেসে বলে, এটা গোল নয়, এটা হলো 0। তখন দাদা জিজ্ঞেস করে, আচ্ছা, মানলাম তোর কথা। 1-এর সাথে এই গোলক, মানে 0 বসালে 1 10 হয়। তাহলে এবার আমাকে বল, 1 10-এর পরে কি? এই যেমন ধরো, 9-এর পরে হলো 1 10, তারপরে হবে 2 10। 2 10 মানে 2-এর পাশে 0, মানে 20। তারপর হবে 2 10 1, 2 10 2। ভট্টর গোনা শুনে বাবা হা হয়ে গেল, উত্তেজনায় চেঁচিয়ে উঠল, বলল, বুঝে গেছি, আমি বুঝে গেছি। এই বলে বাবা আর দাদা শূন্যের হিসেব মাথায় রেখে আবার গমের বস্তা গোনা শুরু করলো। এবার অল্প সময়েই গোনা শেষ। বাবা জানালো, মোট 9 10 4 বস্তা, মানে 94 বস্তা। তখন বাবা আনন্দে ভট্টকে জিজ্ঞেস করলো, ভট্ট, এত চমৎকার শূন্য তুই কোথায় খুঁজে পেলি? ভট্ট লাজুক হাসি হেসে বলল, মাথায় পেয়েছি বাবা, ভাবতে ভাবতে মাথার মধ্যে চলে এসেছে। মুহূর্তেই শূন্যের খবর ছড়িয়ে পড়ে কুসুমপুর গ্রামে। দেশ বিদেশ থেকে পণ্ডিত ব্যক্তিরা আসতে থাকে ভট্টর কাছ থেকে শূন্যের হিসাব বুঝে নিতে। ভট্ট আনন্দ নিয়ে বুঝিয়ে দেয় শূন্যের সাহায্যে কিভাবে 1000, 1 লক্ষ, 1 কোটি পর্যন্ত খুব সহজেই হিসাব করা যায়। আর এভাবেই পৃথিবীর মানুষ প্রথম শূন্য ব্যবহারের পদ্ধতি জেনে গেল। বন্ধুরা, এই গল্পের ছোট্ট ছেলে ভট্ট, যার পুরো নাম আর্যভট্ট, প্রায় 1500 বছর আগে তিনি ভারতে জন্মেছিলেন। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দায় তিনি পড়ালেখা করেন আর সেখানেই গণিতের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন। বিখ্যাত এই গণিতবিদের হাত ধরেই গণনায় শূন্য ব্যবহার করা শুরু হয়েছিল।